দেখা মাত্রই আমেরিকার সেনাদের গুলি হামলা ভয়ঙ্কর রূপে ইরান ভয়ে আবারও আলোচনা চান ট্রাম্প। ইরানকে কি অস্ত্র দিচ্ছে চীন রাশিয়া? সফল আন্দোলন শেষে ঘরে ফিরল ভারতীয় শিক্ষার্থীরা। সরকার পতন না হলেও এটিকে কাঁপন ধরিয়েছে মোদির গতিতে, কি বলছেন বিশ্লেষকরা? ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে চরম বিপর্যয়ের মুখে স্পেন ও ফ্রান্স, ঘর হারা লাখো লাখো মানুষ নাকি জলবায়ু পরিবর্তনকে দায়ী? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। দেখা মাত্রই আমেরিকার সেনাদের গুলি বা তাদের উপর হামলার পথ বেছে নিয়েছে ইরান। সাম্রাজ্যবাদী আমেরিকার আগ্রাসন মোকাবেলাই শুধু নয়, এবার তাদের মধ্যপ্রাচ্য থেকে তাড়াতে কঠোর অবস্থান নিয়েছে খামেনির দেশ। কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান সহ মধ্যপ্রাচ্যের যেখানেই লুকিয়ে আছে মার্কিন সেনারা, সেখানেই আঘাত হানছে ইরান। আর ইরানের এমন ভয়ঙ্কর রূপে যুদ্ধের ময়দান ছেড়ে আবারও আলোচনার মাধ্যমে সরে যাওয়ার পথ খুঁজছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন উঠেছে, এবার কি সহজে সমঝোতার পথে হাঁটবে ইরান, নাকি গোটা মধ্যপ্রাচ্যকে পরিণত করবে আমেরিকার মৃত্যু ফাঁদে? নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। এবার দেখা মাত্রই আমেরিকার সেনাদের গুলি বা তাদের উপর হামলা চালাচ্ছে ইরান। আর এজন্যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর যেসব ভবন বা স্থাপনায় মার্কিনিরা আছে, সেখান থেকে স্থানীয় বাসিন্দাদের 500 মিটার দূরে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। উদ্দেশ্য, পালিয়েও যেন রেহাই না পায় আমেরিকানরা। মধ্যপ্রাচ্য ছাড়া করা হবে তাদের। মুসলিম দেশগুলোতে থাকবে না আর মার্কিনীদের মোড়লগিরি। বিশ্লেষকরা বলছেন, সময়ের সাথে পাল্লা দিয়ে আরো কঠোর হচ্ছে খামেনির দেশ। ইরানের বিধ্বংসী সব ক্ষেপণাস্ত্রের আঘাত থেকে বাঁচতে গেল কয়েকদিন ধরেই ওই অঞ্চলের মার্কিন ঘাঁটি থেকে পালিয়েছে আমেরিকার সেনারা। লুকিয়ে আশ্রয় নিয়েছে কুয়েত, বাহরাইন ও জর্ডানের বেসামরিক বিভিন্ন স্থাপনা, হোটেল, প্রশাসনিক অফিস ও কৌশলগত সরকারি স্থাপনায়, যেখান থেকে তারা পরিচালনা করছিল অভিযান। তবে ইরানি গোয়েন্দা নজরদারি ফাঁকি দিতে পারেনি তারা। IRGC উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর বাসিন্দাদের সতর্ক করে বলেছে, যে সকল ভবনকে গোপন আশ্রয় হিসেবে ব্যবহার করে অভিযান চালাচ্ছে মার্কিন সেনারা, সেসব স্থাপনা তাদের নিশানায় রয়েছে। তেহরানের অভিযোগ, ওই অঞ্চলের নাগরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে মার্কিনিরা। এবারের প্রতিশোধমূলক হামলায় শুধু মার্কিন ঘাঁটি নয়, মার্কিন সেনা উপস্থিতি আছে এমন সব কৌশলগত স্থাপনাও হামলা চালিয়েছে তেহরান। তবে মুসলিম দেশগুলোর বিশ্বাসঘাতকতার এক বিস্ফোরক তথ্য দিয়েছে মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। এক প্রতিবেদনে তারা জানিয়েছে, নতুন করে শুরু হওয়া এই যুদ্ধে মার্কিন বাহিনীর সাথে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে কুয়েত ও বাহরাইনও। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি তারা। ধারণা করা হচ্ছে, তাদের হামলার জবাবে কুয়েতের বিদ্যুৎ কেন্দ্র, লবণাক্ত পানি শোধনাগার ও তেল শোধনাগারে ভয়াবহ হামলা চালায় ইরানি বাহিনী। তাদের এবারের হামলা আরো সুপরিকল্পিত ও ধ্বংসাত্মক বলে উল্লেখ করেছে মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকরা। দ্বিতীয় দফায় যুদ্ধ শুরুর পর কুয়েত, বাহরাইন ও জর্ডানে থাকা মার্কিন ঘাঁটি ও বিমানবন্দরে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। ধ্বংস করা হয় যুদ্ধবিমান থেকে শুরু করে সামরিক সরঞ্জাম গুদামও। এমনকি ইরানের এসব হামলায় শতাধিক মার্কিন সেনা হতাহতের পর পুরো অনিরাপদ হয়ে পড়ে এসব মার্কিন সেনাঘাঁটি। এমন অবস্থায় দ্বিতীয় দফা যুদ্ধেও ইরানকে কাবু করতে না পেরে আরও সেনা হারিয়ে এবং অস্ত্রের মজুদ শেষ করে এখন পরাজয় শব্দ এড়াতে শেষ পর্যন্ত আবারও আলোচনার পথে এগোতে চাইছে আমেরিকা। ইরানে বড় ধরনের হামলার পরিকল্পনা করেও শেষ মুহূর্তে বরাবরের মতো মত পাল্টান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, তেহরানের সাথে আলোচনা চলছে। তার দাবি, আপাতত বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেও প্রস্তুত আছে মার্কিন বাহিনী। ওয়াশিংটন ও তেহরানের সাথে কথা চলছে। ইরানকে আলোচনার ব্যাপারে আমার আগের থেকে বেশি সিরিয়াস মনে হচ্ছে। আমরা চাইলে সংঘাত আরো বাড়াতে পারতাম এবং মার্কিন সেনারা বড় হামলার জন্য প্রস্তুত আছে। তবে আমি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চাই। মধ্যপ্রাচ্যের মধ্যস্থতাকারীদের যুদ্ধ বন্ধের দৌড়ঝাঁপে ওয়াশিংটনের সাথে বার্তা আদান প্রদানে রাজি হয়েছে ইরান। প্রায় 2 সপ্তাহের এই যুদ্ধে নতুন করে আলোচনার বিষয়টি জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে আরাকচি দাবি করেছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান প্রদান চলছে, তবে যথারীতি আমেরিকার প্রতি বিশ্বাস নেই ইরানের। যে কোনো আগ্রাসী আচরণের জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
ما یک سیاست اصولی داریم و این سیاست বর্তমানে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার কোনো সমস্যা নেই। মধ্যস্থতাকারী আছেন, বার্তা আদান প্রদান হয় এবং মতামতও একে অপরের কাছে পৌঁছায়। সমস্যা হলো যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি। তারা ইরানকে জবরদস্তি করে সুবিধা আদায় করতে চাইছে, যা তেহরান মানবে না। আমরা হুমকিকে ভয় পাই না, চাপের ভারে নতি স্বীকার করব না এবং কোনো ভুল ভাষাও সহ্য করব না। از خودمون ادامه میدیم ইরান ও আমেরিকা পাল্টা হামলা বন্ধ থাকলেও সংঘাতে জড়িয়েছে সৌদি আরব ও ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীরা। সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করে এবং তেল ট্যাঙ্কারে হামলা চালায় তারা, যার জবাবে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত হুদেইদা বন্দর ও কামারান দ্বীপে বিমান হামলা চালায়। জবাবে সৌদি আরবের জিজান শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা। হামলার পর জিজান প্রদেশে জরুরি সতর্কতা জারি করেছে সৌদি কর্তৃপক্ষ। নাইম আহমেদ, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে কিভাবে মধ্যপ্রাচ্য বা উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে নিখুঁতভাবে হামলা চালাচ্ছে ইরান, কিভাবে তারা জানে কোথায় আছে মার্কিন সেনা? আন্তর্জাতিক বিশ্বে গেল কয়েকদিন ধরেই ঘুরপাক খাচ্ছে এমন প্রশ্ন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দি গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, চীন প্রযুক্তি আর রাশিয়া সরাসরি অস্ত্র সহায়তা দিচ্ছে ইরানকে। এরই মধ্যে মার্কিন গোয়েন্দারাও দাবি করেছে, সবশেষ 38 দিনের যুদ্ধের পরও ইরানের হাতে 70% ব্যালিস্টিক মিসাইল অক্ষত ছিল। আর এসব অস্ত্র কি ইরানের নিজস্ব ব্যবস্থাপনায় তৈরি নাকি পেছনে আছে চীন রাশিয়া? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। চীনের প্রযুক্তি এবং রাশিয়ার কৌশল ব্যবহার করে উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে নিখুঁতভাবে হামলা চালাচ্ছে ইরান। শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। কিন্তু শুধুই কি প্রযুক্তি আর কৌশলী পরিকল্পনা দিয়ে সহায়তা করছে চীন রাশিয়া, নাকি ইরানকে অস্ত্রও দিচ্ছে তাদের অন্যতম মিত্র দেশ দুটি? সম্প্রতি জর্ডানে ইরানের নিখুঁত হামলায় 3 মার্কিন সেনা নিহত এবং বেশ কয়েকটি ভবন ধ্বংসের পর এ প্রশ্ন নতুন করে জোরালো হয়েছে। ওই হামলার পর মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন নড়েচড়ে বসে। মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইরানের মিসাইল সক্ষমতা নিয়ে তদন্ত শুরু করে। পেন্টাগন এ পর্যন্ত কোনো কুলকিনারা না করতে পারলেও একাধিক বিশ্লেষকের বরাতে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে দ্য গার্ডিয়ান। তুলে এনেছে ইরানের প্রকৃত মিসাইল সক্ষমতা এবং দেশটির সামরিক সক্ষমতার উৎস। চলমান 14 দিনের সংঘাতে বাহরাইন, জর্ডান, কুয়েত, ইরাক সহ মধ্যপ্রাচ্যের ঘাঁটিতে ইরান পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে। আমেরিকার শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তা থামাতে পারছে না। গার্ডিয়ানের বিশ্লেষণে উঠে এসেছে, ইরানের কাছে এমন মিসাইল রয়েছে যা শব্দের গতির চেয়ে কয়েক গুণ দ্রুত গতিতে আঘাত হানতে পারে, যা শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত করতে পারে না। পারলেও সেটি ভেদ করার সক্ষমতা রাখে তেহরানের ব্যালিস্টিক মিসাইল। কিন্তু কিভাবে তা সম্ভব? তেহরান ওয়াশিংটন 38 দিনের যুদ্ধের পর ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংসের দাবি করেছিল যুক্তরাষ্ট্র। তবে মার্কিন গোয়েন্দাদের দাবি, ওই যুদ্ধের পরও ইরানের কাছে 70% ব্যালিস্টিক মিসাইল অক্ষত আছে। আর ওই মিসাইল ব্যবহারে সুনির্দিষ্ট দিক নির্দেশনা, কৌশলগত চালনা এবং সমন্বিত আক্রমণ পরিকল্পনায় চীন ও রাশিয়ার কাছে সহযোগিতা পায় ইরান। এটা কি যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশের ঘাঁটিগুলোতে হামলার জন্য যথেষ্ট? এখানেই আসে বড় প্রশ্ন। বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, চীন ও রাশিয়ার কাছ থেকে অস্ত্র সহায়তা পাচ্ছে ইরান, যদিও এর পেছনে কোনো প্রমাণ দেখাতে পারেননি তারা। এ নিয়ে তদন্ত বহাল রয়েছে। ইরানকে সাহায্য করছে চীন রাশিয়া। এর আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেতো এমন দাবি করেছিলেন। তবে প্রতিরক্ষা মন্ত্রীর ওই দাবির বিরোধিতা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের কাছে অস্ত্র বিক্রি করবেন না। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টকে আশ্বস্ত করেছেন তারা। এরপরও চীন এবং রাশিয়া অস্ত্র সরবরাহ করলে খারাপ পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে আমেরিকার সাথে বেসামরিক পরমাণু চুক্তি সই করে চরম বিপদে পড়েছে সৌদি আরব। কাগজে কলমে পরমাণু চুক্তিটি সই হওয়ার পরদিনই এতে নাটকীয় শর্ত
জুড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়ে দিলেন আব্রাহাম অ্যাকর্ডে সই করে ইসরায়েলকে স্বীকৃতি না দিলে পরমাণু প্রযুক্তি পাবে না রিয়াদ। তবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেয়া পর্যন্ত ইসরায়েলকে মেনে না নেয়ার পুরনো নীতিতে অটল সৌদি আরব। ট্রাম্পের হঠাৎ এমন বদলে যাওয়ায় পদক্ষেপে এখন চরম অনিশ্চয়তায় আমেরিকা সৌদি ঐতিহাসিক পরমাণু চুক্তি। শেষ পর্যন্ত কি করবে সৌদি আরব? ফিলিস্তিন নীতিতে কি আপোষ করবে নাকি বিকল্প হিসেবে হাত মেলাবে চীন রাশিয়ার সাথে? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। ইসরায়েলকে স্বীকৃতি না দিলে পরমাণু শক্তি পাবে না সৌদি আরব। দুই দেশের মধ্যে কাগজে কলমে চুক্তি সই হওয়ার পরপরই হঠাৎ করে নাটকীয় শর্ত জুড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাফ জানালেন, পরমাণু সুবিধা পেতে হলে রিয়াদকে আগে তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হবে, যোগ দিতে হবে আব্রাহাম অ্যাকর্ডে। অন্যদিকে সৌদি আরব শুরু থেকেই বলে আসছে, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত ইসরায়েলকে তারা মেনে নেবে না, আর ইসরায়েল কিছুতেই ফিলিস্তিনের স্বাধীনতা সহ্য করবে না। ফলে ট্রাম্পের শর্ত রিয়াদের পুরনো ফিলিস্তিন নীতির সম্পূর্ণ বিরুদ্ধে চলে গেল। সেক্ষেত্রে এখন প্রশ্ন হলো, চুক্তি বাঁচাতে ফিলিস্তিনকে ভুলে গিয়ে সৌদি আরব কি ইসরায়েলকে এবার স্বীকৃতি দেবে? আমরা এটা নিয়ে সরাসরি কথা বলিনি, কিন্তু কথাটা সবসময় পরিষ্কার ছিল। আমাদের জ্বালানি মন্ত্রী ক্রিস এটা জানতেন, এমনকি সৌদি আরবও জানতো যে তারা যদি আব্রাহাম অ্যাকর্ডে যোগ না দেয় তাহলে আমি এই চুক্তিটি করব না। তারা ভালো করে জানতো যে কংগ্রেসের অনুমোদন এবং বিভিন্ন বিষয় অনুসারে এই চুক্তি কার্যকর করতে হলে সৌদিকে আব্রাহাম অ্যাকর্ডে সই করতেই হবে। এই আব্রাহাম অ্যাকর্ড তো দারুণভাবেই সফল হয়েছে। তবে পরমাণু সুবিধা পেতে হলে আমরা তাদেরকে এই চুক্তিতে চাই। আমরা মনে করি এটা খুব ভালো একটি পদক্ষেপ। আমাদের বিশ্বাস আব্রাহাম অ্যাকর্ডই মধ্যপ্রাচ্যে শান্তি আনবে। সৌদির সঙ্গে চুক্তি হয়ে যাওয়ার পরেও ট্রাম্পের নতুন শর্ত চাপিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। বহুল আলোচিত আব্রাহাম অ্যাকর্ড হল আমেরিকার মধ্যস্থতায় ইসরায়েল এবং কয়েকটি আরব দেশের মধ্যে হওয়া একটি ঐতিহাসিক কূটনৈতিক চুক্তি। এর উদ্দেশ্য ছিল মধ্যপ্রাচ্যের পুরনো শত্রুতা ভুলে গিয়ে ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করা। 2022 সালে এই প্রক্রিয়ার মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান ইসরায়েলকে আনুষ্ঠানিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। মূলত এই চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বৈধতা পায় দখলদার রাষ্ট্র ইসরায়েল। বাইডেন প্রশাসনের সময় প্রস্তাবিত এক পরিকল্পনায় বলা হয়, সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দিলে বিনিময়ে তাদেরকে পারমাণবিক সহযোগিতা দেবে ওয়াশিংটন। 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের হামলা শুরু হলে অনেকটাই থেমে যায় আলোচনার গতি। গত বছরের নভেম্বরে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান হোয়াইট হাউস সফরের সময় পারস্পরিক বেসামরিক পারমাণবিক সহযোগিতার বিষয়ে একমত হন ট্রাম্প ও এমবিএস। আর সেই প্রেক্ষিতেই গত 22 জুলাই দুই পক্ষের মধ্যে পরমাণু চুক্তি হওয়ার বিষয়টি সামনে আনে ওয়াশিংটন ও রিয়াদ। সৌদি আরবের মূল লক্ষ্য ছিল চুল্লি স্থাপন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং পরমাণু প্রযুক্তির মাধ্যমে দেশে বিদ্যুৎ উৎপাদন করা। মার্কিন কংগ্রেসের চূড়ান্ত অনুমোদনের পরই কাজ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু ট্রাম্পের দেয়া নতুন শর্তে ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে কূটনৈতিক দূরত্ব বৃদ্ধি পাবে বলে ধারণা বিশ্লেষকদের। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তি ভেস্তে গেলেও সৌদি আরবের সামনে বিকল্প পথ খোলা আছে। চীন, রাশিয়া ও ফ্রান্সের মতো পরাশক্তিগুলোর সাথে জোট বেঁধে নিজেদের পরমাণু শক্তি পূরণের সুযোগ পাবে রিয়াদ। তবে সেক্ষেত্রে আমেরিকার সঙ্গে দীর্ঘদিনের সামরিক ও কূটনৈতিক সম্পর্ক নিয়ে তৈরি হবে গভীর জটিলতা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। আমেরিকা ও সৌদি আরবের পারমাণবিক চুক্তি ঘিরে মধ্যপ্রাচ্যে সামরিক সমীকরণে বড় ধরনের বদল আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমন এক সময় এই চুক্তি হচ্ছে যখন ইরান, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মিশর সহ একাধিক দেশে বিভিন্ন মাত্রায় পারমাণবিক কর্মসূচি চলমান। ফলে এই চুক্তির পর এই অঞ্চলে নতুন করে পারমাণবিক অস্ত্র লাভের প্রতিযোগিতা শুরু হতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। হিজল জুবায়েরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত।
যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদী বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি ঘিরে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। চুক্তিটি কার্যকর হওয়ার আগে নির্ধারিত কিছু প্রশাসনিক ধাপ সম্পন্ন করতে হবে। এরপর ৯০ দিনের সময়সীমা অতিক্রম করলে এটি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। তবে বিশ্লেষকদের আশঙ্কা, এমন একটি অঞ্চলে যেখানে বহু দেশ ইতোমধ্যেই বিভিন্ন পর্যায়ের পারমাণবিক সক্ষমতা গড়ে তুলেছে, সেখানে নতুন এই উদ্যোগ ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। বর্তমানে মধ্যপ্রাচ্যে সবচেয়ে আলোচিত পারমাণবিক কর্মসূচি ইরানের। দেশটি দীর্ঘদিন ধরে দাবি করে আসছে তাদের কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ এবং বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা ও বৈজ্ঞানিক গবেষণার মতো বেসামরিক কাজে সীমাবদ্ধ। কিন্তু যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং কয়েকটি পশ্চিমা দেশের অভিযোগ, এই কর্মসূচির আড়ালে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের চেষ্টা করছে। ১৯৫৭ সালে যুক্তরাষ্ট্রের অ্যাটমস ফর পিস উদ্যোগের আওতায় ইরানের পারমাণবিক কর্মসূচির সূচনা হলেও পরবর্তী সময়ে পাকিস্তানের সহায়তায় নাতানজ, ফোর্দো ও ইস্পাহানের মতো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা গড়ে তোলে ইরান। মধ্যপ্রাচ্যের আরেকটি গুরুত্বপূর্ণ পারমাণবিক শক্তি হিসেবে বিবেচিত ইসরায়েল। দেশটি কখনোই আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র থাকার কথা স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি। তবে বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ও গোয়েন্দা মূল্যায়ন বলে ইসরায়েলের কাছে উল্লেখযোগ্য সংখ্যক পারমাণবিক ওয়ারহেড রয়েছে। দক্ষিণাঞ্চলের ডিমোনায় অবস্থিত শিমন পেরেজ নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টারকে দেশটির পারমাণবিক সক্ষমতার মূল কেন্দ্র হিসেবে দেখা হয়। ইসরায়েল পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি স্বাক্ষর না করায় আন্তর্জাতিক পরমাণু চুক্তি সংস্থার পূর্ণাঙ্গ তদারকির আওতায় নেই। সংযুক্ত আরব আমিরাত পারমাণবিক কর্মসূচির ক্ষেত্রে ভিন্ন একটি পথ অনুসরণ করেছে। ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশেষ চুক্তির মাধ্যমে দেশটি অঙ্গীকার করে তারা নিজস্ব ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা ব্যবহৃত জ্বালানি পুনঃপ্রক্রিয়াজাত করবে না। পারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বর্তমানে তাদের বেসামরিক পারমাণবিক কর্মসূচির কেন্দ্রবিন্দু এবং এটি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কঠোর তদারকির আওতায় পরিচালিত হচ্ছে। তুরস্ক ও মিশরও বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে পারমাণবিক অবকাঠামো গড়ে তুলেছে। রাশিয়ার সহযোগিতায় নির্মিত তুরস্কের আক্কু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশটির প্রথম বড় প্রকল্প। অন্যদিকে মিশরের আল দাবা কেন্দ্র নির্মাণাধীন রয়েছে এবং এটি চালু হলে দেশের বিদ্যুৎ উৎপাদনে বড় অবদান রাখবে। যদিও অতীতে উভয় দেশেই সামরিক পারমাণবিক কর্মসূচির আলোচনা ছিল, বর্তমানে তারা আন্তর্জাতিক চুক্তির আওতায় বেসামরিক কর্মসূচিতেই গুরুত্ব দিচ্ছে। ইরাক ও লিবিয়ার অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন। সাদ্দাম হোসেনের আমলে ইরাক গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। পরে ধারাবাহিক সামরিক হামলা ও আন্তর্জাতিক তদারকির ফলে তাদের পারমাণবিক কর্মসূচি কার্যত বিলুপ্ত হয়ে যায়। লিবিয়াও ২০০৩ সালে আন্তর্জাতিক চাপের মুখে নিজেদের পারমাণবিক অবকাঠামো আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কাছে হস্তান্তর করে। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে এখন একই সঙ্গে বেসামরিক পারমাণবিক উন্নয়ন, নিরাপত্তা উদ্বেগ এবং আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা সমান্তরালভাবে এগোচ্ছে। এই বাস্তবতায় সৌদি আরবের নতুন পারমাণবিক কর্মসূচি ভবিষ্যতে কেবল জ্বালানি নিরাপত্তার প্রশ্নেই সীমাবদ্ধ থাকবে, নাকি পুরো অঞ্চলের কৌশলগত ভারসাম্যে নতুন প্রতিযোগিতার সূচনা করবে, সেই প্রশ্নই এখন জোরালো হয়ে উঠেছে। হিজাল জোবায়ের, বাংলা ভিশন। ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মধ্য দিয়ে আন্দোলন বন্ধের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি। খালি হয়েছে বিক্ষোভ স্লোগানে মুখর থাকা দিল্লির যন্তর মন্তর। বিশ্লেষকরা বলছেন, আন্দোলন আপাতত থামায় মোদী সরকার স্বস্তির নিঃশ্বাস ফেললেও সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মোকাবেলা করতে হবে অনেক চ্যালেঞ্জ। কেননা ধর্মবর্ণের ভেদাভেদ ভুলে সব ধরনের মানুষ এই বিক্ষোভে যোগ দেয় এই জয় মোদী সরকারের গদি কিছুটা নাড়িয়ে দিয়েছে। ফিকে হয়ে গেছে নরেন্দ্র মোদীর হিন্দু রাষ্ট্র গঠনের স্বপ্ন, কারণ তরুণরা বলছে ভারত কোনো নির্দিষ্ট ধর্মের মানুষের নয়, সবার। তাই ভবিষ্যতে দেশ চালাতে গিয়ে যে কোনো সিদ্ধান্ত যে আর চাপিয়ে দিতে পারবে না মোদী সরকার, তা এখন অনেকটাই পরিষ্কার। সঞ্জিদা ইসলাম তন্নি, ডেস্ক রিপোর্ট। এই বিজয় তারুণ্যের, এই বিজয় দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে লাখো স্বপ্নবাজ তরুণের জয়। তারা জানান দিল, অনিয়ম দুর্নীতির শিকড় যত গভীরেই থাকুক না কেন তা উপড়ে ফেলার ক্ষমতা রাখে তারা।
তারা জেনজি। তারা জানে মোবাইল থেকে চোখ তুলে কিভাবে ছেঁটে ফেলতে হয় দুর্নীতিবাজদের। তাই তো এই উল্লাস কেবল তাদেরই মানায়। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের পর এভাবেই নিজের সহযোদ্ধাদের সাথে বিজয়ের আনন্দ ভাগ করে নেন ককরোচ পার্টি সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। টানা 1.5 মাসেরও বেশি সময় ধরে ভারতের জেনজিদের আন্দোলনের মুখে শিক্ষামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন ধর্মেন্দ্র প্রধান। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে মোদী সরকার আর ককরোচ জনতা পার্টি সিজেপির তৃতীয় দফার আলোচনা শুরু হতে বাকি ছিল মাত্র 1.5 ঘন্টা। বৈঠকে দাবি মেনে নেওয়া হবে নাকি দাবি আদায়ে আরও জোরালো আন্দোলনে নামতে হবে তা নিয়ে যখন দ্বিধায় আন্দোলনকারীরা, ঠিক তখনই পদত্যাগের ঘোষণা দেন ধর্মেন্দ্র প্রধান। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে তিনি জানান, ভারতের যুব সমাজের ন্যায়সঙ্গত দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে সরে দাঁড়ালেন তিনি। গেল 10 দিন ধরে বিক্ষোভকারীদের ওপর সহিংসতার নানা ঘটনায় দুঃখ প্রকাশ করেন ধর্মেন্দ্র প্রধান। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়াও ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা, নিটের প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা বাতিলের পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে 1 কোটি রুপি ক্ষতিপূরণ দেয়া এবং আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা তুলে নেয়ার দাবি জানিয়েছিল সিজেপি। মোদী সরকারের 2 মন্ত্রীর সাথে সিজেপির 2 প্রতিনিধির বৈঠকের পর শুক্রবার এই 2 দাবি মেনে নেওয়া হলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানতে 24 ঘন্টা সময় নিল বিজেপি। সরকার সব দাবি মেনে নেয়ায় উচ্ছ্বসিত ভারতের জেনজিরা। এটাকে ভারতের সংবিধানের বিজয় হিসেবে আখ্যা দিয়েছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এটি ভারতের সংবিধানের বিজয়, এটি ভারতের জনগণের বিজয় এবং স্বৈরাচারীর পরাজয়। তারা বলতো এই সরকারের কেউ পদত্যাগ করবে না। আমরা আবারও বলতে চাই, সারা বিশ্ব নত হবে। আমাদের শুধু এমন একজনকে দরকার যে তাদের নত করাবে। এই বিজয় সেই সব শিক্ষার্থীদের উৎসর্গ করছি যাদের জীবন ধর্মেন্দ্র প্রধান কেড়ে নিয়েছিলেন। শিক্ষা খাতে দুর্নীতির বিরুদ্ধে তরুণ সমাজের এই বিজয় উদযাপন করছেন অভিভাবক মহলও। অন্যায়ের বিরুদ্ধে এই আন্দোলনে অভিজিৎ দীপকের সাহসী নেতৃত্বের প্রশংসা করছেন তারা। অভিজিৎ দীপকে দারুণ কাজ করেছেন। ওর বয়স মাত্র 30 বছর। এই বয়সেই সে অসাধারণ কিছু অর্জন করেছে। আমি ওর জন্য খুবই গর্বিত। আন্দোলন সফল হওয়ায় সব আন্দোলনকারীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানায় ককরোচ পার্টি। এরপরই খালি হয়ে গেল 1 মাসের বেশি সময় ধরে হাজারো বিক্ষোভকারীর প্রতিবাদ স্লোগানে মুখর থাকা যন্তর মন্তর। তবে এই আন্দোলন মোদী সরকারের পতন আন্দোলন না হলেও এটি কাঁপন ধরিয়েছে মোদী সরকারের সাম্রাজ্যে। নিজেদের অধিকার আদায়ে জাতপাত ও ধর্মের ভেদাভেদ ভুলে সরকারের বিরুদ্ধে এক কাতারে দাঁড়িয়েছিল ভারতীয়রা। নিজেদেরকে এখন আর আলাদা কোনো জাতি বা ধর্মের অনুসারী নয়, বরং ভারতের সন্তান হিসেবেই ভাবছেন তারা। আর এতেই নড়বড়ে হয়ে পড়েছে নরেন্দ্র মোদীর স্বপ্নের হিন্দু রাষ্ট্র গড়ার ভিত। নরেন্দ্র মোদীর জনপ্রিয়তায়ও বড় আঘাত এনেছে ককরোচ পার্টির এই আন্দোলন। এই তেলাপোকারা জানিয়ে দিল, যা ইচ্ছা তা করে পার পাওয়ার দিন শেষ। ভবিষ্যতে সরকারের চাপিয়ে দেয়া যে কোনো অনিয়ম মুখ বুজে মেনে নেয়ার। তারা জানিয়ে দিল, জেনজিরা শুধু মোবাইলেই ডুবে থাকে না, বরং এই মোবাইল দিয়ে তারা গোটা দেশ, গোটা বিশ্বের খোঁজ খবর রাখে। প্রথমে শ্রীলঙ্কা, তারপর বাংলাদেশ ও নেপালের পর ভারতের জেনজিরা। তরুণ সমাজের এই সফল আন্দোলনের পর মোদী সরকারের মেয়াদের বাকি থাকা 3 বছর কতটা সফলতার সাথে কাটবে সেটাই এখন দেখার। পরবর্তী নির্বাচনে মোদী সরকারের এই স্বৈরাচারী মনোভাব বিজেপিকে কতটা বিপদে ফেলবে তা কেবল সময়ই বলে দিতে পারবে। সানজিদা ইসলাম তন্নি, বাংলাভিশন, নিউজ ডেস্ক। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে চরম বিপর্যয়ের মুখে ইউরোপের 2 দেশ স্পেন ও ফ্রান্স। 2 দেশের অন্তত 2,70,000 মানুষকে ঘরবাড়ি থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। স্পেনে জারি করা হয়েছে জরুরি অবস্থা। ফ্রান্সে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। উদ্ধার কাজ পরিচালনা ও আগুন নেভাতে কাজ করছে 2,000-এর বেশি উদ্ধারকর্মী, ফায়ার সার্ভিস কর্মী ও 10টি বিশেষ বিমান। স্পেনের পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর এ পর্যন্ত তীব্র তাপদাহে 29টিরও বেশি বড় ধরনের দাবানল আঘাত হেনেছে, যা গেল বছরের তুলনায় প্রায়
5 গুণ বেশি এলাকা পুড়িয়ে ফেলেছে। শুধু মাদ্রিদের পশ্চিমের পাহাড়ি জনপদগুলো থেকে 30,000-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া 20,000-এর বেশি স্থানীয়কে বাসায় থাকার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। স্পেনের পাশাপাশি প্রতিবেশী দেশ ফ্রান্সেও দাবানল পরিস্থিতি ভয়ানক আকার ধারণ করেছে। শুধু ফ্রান্সের বোর্দো সংলগ্ন দক্ষিণ পশ্চিমের ক্যাপ ফেরেস উপদ্বীপ ও জিওন্ড অঞ্চল থেকেই 1 লাখের বেশি মানুষকে সরিয়ে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। প্রাকৃতিক সংকট মোকাবেলায় ফরাসি সরকার প্রথমবারের মতো সামরিক বাহিনীর বিশেষ বিমান A400M মোতায়েনের নির্দেশ দিয়েছেন। প্রায় 20 টন অগ্নি প্রতিরোধ বহনে সক্ষম এ সামরিক বিমানটি জরুরি সহায়তা দিতে ফায়ার সার্ভিসের সাথে কাজ করছে। এই পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের কাছে জরুরি সাহায্য চেয়েছে দেশ দুটি। এদিকে ইউরোপের দাবানল যেন রূপ নিয়েছে এক ভয়াবহ দুঃস্বপ্নে। কিভাবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইউরোপের এই জনপ্রিয় পর্যটন গন্তব্য আজ আগুনের নগরীতে পরিণত হলো, সেই ভয়াবহ বাস্তবতার কথাই থাকছে ইমরান মাহমুদের ডেস্ক রিপোর্টে। স্বপ্নের ইউরোপ এখন যেন এক জ্বলন্ত জাহান্নাম। সবুজ বন পাহাড় পেরিয়ে দাবানলের কোরাল গ্রাস এবার আছড়ে পড়েছে মানুষের সাজানো বসতবাড়িতেও। স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিমের পাহাড়ি এলাকাগুলোতে এখন শুধু লেলিহান শিখা আর কালো ধোঁয়ার কুণ্ডলী। প্রকৃতি আর মানুষের বসতির সীমানা চুরমার করে দিয়ে আগুনের দাপট এতটাই ভয়াবহ রূপ নিয়েছে যে ইতিহাসে এই প্রথমবার দাবানল সামলাতে পুরো দেশে জাতীয় জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয়েছে স্পেন সরকার। 24 জুলাই চিত্রটা ছিল যেন কোনো কেয়ামতের দৃশ্যের মতো। মাদ্রিদের পশ্চিমে সিয়েরা ওয়েস্টে ও নাভাস দেল রেয়ের মতো চোখ জোড়ানো লোকালয়গুলোতে এখন একের পর এক ঘরবাড়ি পুড়ে ছাই হচ্ছে। আকাশ থেকে দেখা হেলিকপ্টারের ফুটেজে নজরে এসেছে এক ভুতুরে দৃশ্য। ঘন কালো ধোঁয়ায় সূর্য ঢেকে গেছে আর নিচে একের পর এক বসত বাড়ি গ্রাস করছে আগুন। ভয়াবহ এই পরিস্থিতি থেকে প্রাণে বাঁচতে ইতোমধ্যেই 19,000-এর বেশি মানুষকে ঘরবাড়ি ছেড়ে পালানোর নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তা বোঝা যায় স্পেনের সামরিক জরুরি ইউনিটের দমকল কর্মীদের উদ্বেগ দেখে। পেলাওস দে লা প্রেসার মতো শান্ত গ্রামে যখন আগুনের শিখা ছড়িয়ে পড়ছিল, তখন জীবনের ঝুঁকি নিয়ে ফেন্সটপকে বাড়ির উঠানে ঢুকে ফায়ার হোস দিয়ে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছিলেন তারা। রাস্তাগুলোর দুপাশে রাখা গাড়ি থেকে শুরু করে বসতবাড়ির গ্রীষ্মকালীন প্লাস্টিক সুইমিং পুল বা বাগানের গাছপালা কিছুই রক্ষা পায়নি। লোকজনের ছায়ে ঢাকা উঠান পরিষ্কার চেষ্টা বা মাছ পরা বাসিন্দাদের হাহাকার কেবল এক ধ্বংসস্তূপের সাক্ষ্য দিচ্ছে। মাদ্রিদ অঞ্চলের দুই ভয়াবহ আগুনের সাথে আবিলার 3 নম্বর দাবানলটি যুক্ত হয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। 3টি বড় আগুন যখন একে অপরের সাথে মিশে বিশাল এক আগুনের মহাসমুদ্রে পরিণত হওয়ার উপক্রম হয়, তখন পরিস্থিতি সামলাতে 2000-এর বেশি জরুরি কর্মী ও 10টি সামরিক বিমান নামানো হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, আবিলার বনে নিষিদ্ধ এলাকা হওয়া সত্ত্বেও ভারী যন্ত্রপাতি ব্যবহারের কারণে এই বিধ্বংসী আগুনের স্ফুলিঙ্গ তৈরি হয়েছিল। এই ঘটনায় ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরেকজনকে নজরদারিতে রাখা হয়েছে। স্পেনের পরিবেশ মন্ত্রণালয়ের তথ্য মতে 2026 সালের এই 7 মাসেই দেশটিতে 29টিরও বেশি বিশাল দাবানলের ঘটনা ঘটেছে। শুধু এই বছরে ক্ষতিগ্রস্ত বনাঞ্চল ও এলাকা 2015 সালের রেকর্ড ভাঙা ধ্বংসলীলার চেয়েও অন্তত 5 গুণ বেশি। জলবায়ু পরিবর্তনের এই বিষাক্ত ধাক্কায় স্পেন ও ফ্রান্স একটার পর একটা দাবদাহে পড়ছে, যা তাদের জরুরি সেবা ব্যবস্থাকে একেবারে ভেঙে পড়ার মুখে ঠেলে দিয়েছে। শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে ইউরোপীয় ইউনিয়নের কাছে জরুরি সাহায্যের আবেদন জানিয়েছে দেশগুলো। লোকালয়ের সীমান্ত পেরিয়ে আগুন যখন মানুষের ঘরে এসে হানা দেয়, তখন তা আর কেবল পরিবেশবিদদের চিন্তার বিষয় থাকে না, তা হয়ে ওঠে মানব সভ্যতার অস্তিত্বের সংকট। মাদ্রিদের উপশহরগুলোর এই জ্বলন্ত ধ্বংসস্তূপ হয়তো পুরো বিশ্বের জন্যই এক চরম সতর্কবার্তা। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশেপাশের এলাকায় রুশ মিসাইল ও ড্রোন হামলায় নিহত হয়েছে অন্তত
10 জন, আহত আরও শতাধিক। পাল্টা হামলার শঙ্কায় রাশিয়ার ইয়েকাতেরিনবুর্গ শহরে জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের খেলা সাময়িকভাবে স্থগিত রেখেছে দেশটি। ইউক্রেনের কিয়েভ ও এর আশেপাশের অঞ্চলে রুশ ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আবাসিক ভবনগুলো। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তারা 24 ঘন্টায় শতাধিক ইউক্রেনের ড্রোন ভূপাতিত করেছে এবং ইউক্রেনের সামরিক লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে হামলা চালাচ্ছে তারা। পাল্টা হামলার আশঙ্কায় রাশিয়ার ইয়েকাতেরিনবুর্গে চলমান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। স্টেডিয়ামে থাকা অ্যাথলেট ও দর্শকদের গ্যালারির নিচে আশ্রয় নিতে বলা হয়। এতে প্রতিযোগিতার শিডিউল ব্যাহত হওয়ায় অংশগ্রহণকারীরা ক্রীড়াবিদদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। ইউক্রেনের পক্ষ থেকে ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।